আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ফিনান্স ও ব্যাংকিং এর টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল। খেয়াল করে দেখো, আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ফিনান্স ও ব্যাংকিং বইয়ের চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্য। এই অধ্যায়ের আমরা আজকে টাইপ 2 এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের টাইপ 2টা আমরা সাজিয়েছি ভবিষ্যৎ মূল্য ও বার্ষিক চক্রবৃদ্ধিকরণ এই টপিকের উপরে, এবং এই টাইপ 2তে আমরা 41 থেকে 74 সিরিয়ালের যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা কথা না বাড়িয়ে একদম প্রথম প্রশ্নটায় চলে যেতে চাই। আমাদের প্রথম প্রশ্নে দেখো কি বলেছে। হ্যাঁ, আমাদের প্রশ্ন নাম্বার 41 বলা আছে, সুদ আসলকে 1+i⁴n দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? ভাইয়া, আমরা যদি সুদের হার মানে সুদ আসলকে 1+i⁴n দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাই? আমরা বর্তমান মূল্য পাই। ভাইয়া আমরা কি পাই? ভাইয়া আমরা বর্তমান মূল্য পাই। তার কারণ আমাদের বর্তমান মূল্য বা পিভি এটা বের করার সূত্র হচ্ছে এফবি ডিভাইডেড বাই 1+i⁴n। তাহলে এই এফবির মধ্যে কিন্তু আমার বর্তমান মূল্য থাকে, এই এফবির মধ্যে কিন্তু আমার কি থাকে? বর্তমান মূল্য, এবং এটার মধ্যে কিন্তু আমার সুদও কিন্তু অন্তর্ভুক্ত থাকে, যেটাকে আমরা একসাথে বলতেছি সুদ আসল, তাই না? আচ্ছা, এরপরে দেখো কি বলা আছে ভাইয়া, 42 ও 43-এর জন্য একটা উদ্দীপক পড়তে হবে আমাদের। 42 ও 43-এর জন্য চলে যাব হচ্ছে আমরা 42 ও 43 নাম্বার প্রশ্নে। কি বলা আছে ভাইয়া? 42 ও 43 নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে, 42 ও 43 নাম্বার প্রশ্নে বলেছে, জনাব কাশেম তার সঞ্চিত 2 লক্ষ টাকা 10% মুনাফায় 6 বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। ভাইয়া সে কি করছে? 2 লক্ষ টাকা 10% মুনাফায় 6 বছরের জন্য ব্যাংকে জমা রাখছেন। তার মামা তাকে পরামর্শ দিয়েছিল ওই টাকায় জমি কিনলে 6 বছরে তার জমিটা দ্বিগুণ হয়ে যাইতো, তাই না? তাইলে আমরা যদি এইটার সুদের হার বের করতে চাই, 72 ডিভাইড বাই 6, এখানে সুদের হার সে পাইতো 12%, তাই না? তাইলে এই জায়গায় ঘটনাটা খেয়াল করে দেখো, সে ব্যাংকে টাকা জমা রাখলে সুদের হার পায় কত পার্সেন্ট? 10%। কিন্তু সে যদি তার মামার পরামর্শে 6 বছরে দ্বিগুণ হয় এমন কোনো শর্তে জমি কিনতো, তাহলে সে সুদের হার পাইতো 12%। সুদের হার পাইতো কত পার্সেন্ট? 12%, তাই না? আচ্ছা, আমাকে 42 নাম্বার প্রশ্নে বলেছে যে জনাব কাশেম প্রাইম ব্যাংক থেকে 2 বছর পর কত টাকা পাবেন? জনাব কাশেম প্রাইম ব্যাংক থেকে, আচ্ছা এখানে ব্যাংকের নাম উল্লেখ করেছে, হ্যাঁ উল্লেখ করেছে 2 বছর পরে, 6 বছর না কিন্তু ভাইয়া, টাকা আমি জমা রাখছিলাম 6 বছরের জন্য, আমারে 6 বছর বলে নাই, আমারে বলছে 2 বছরের জন্য। আমার কয় বছরের জন্য বলছে? 2 বছরের জন্য, তাই না? 2 বছর পর কত টাকা পাবে ভবিষ্যৎ মূল্য বাইর করতে বলতেছে আমাকে, তাই না? তার মানে এফবি সূত্র হচ্ছে পিভি ইন্টু, যেহেতু এটা সরল সুদের অঙ্ক, কোনো চক্রবৃদ্ধির কথা বলে নাই, 1+i⁴n ডিভাইড বাই, সরি সূত্রটা হচ্ছে কি? পিভি ইন্টু 1+i⁴n। এফবি কত ভাই? আমি জমা রাখছি কত টাকা? আমি জমা রাখতেছি হচ্ছে 2 লক্ষ টাকা। 1 2 3 4 5, 2 লক্ষ। সূত্রের 1 যোগ সুদের হার 10%, 0.10, এন মানে হচ্ছে কি? নাম্বার অফ ইয়ার। কয় বছর ভাইয়া? 2 বছর। তাহলে এন এর মান হচ্ছে 2। 1 2 3 4 5, 2 লক্ষ ইন্টু 1+0.10 ইন্টু 2 করলে কত আসবে? আসবে হচ্ছে 1.12। আচ্ছা, এটার সাথে গুণ করে দিব 1 2 3 4 5, 2 লক্ষ টাকা। তাহলে এখানে আসবে হচ্ছে আমার এখানে 2,42,000 টাকা। 2,42,000 টাকা কই আছে? ঘ নাম্বারে। তাহলে আমাদের 42 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, 2,42,000। আমাদের 42 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, 2,42,000 টাকা। আচ্ছা, উদ্দীপক অনুযায়ী জনাব কাশেমের সুযোগ ব্যয় কত? সুযোগ ব্যয় কত? দেখো এই জায়গায় যদি ডিসিশনটা না নিয়ে ফেলতো তাহলে আমরা বলতে পারতাম না সুযোগ ব্যয় কোনটা, আমাকে তখন বলে দিতে হইতো।
আমাকে তখন বলে দিতে হইতো যে ব্যাংকে টাকা জমা রাখার ফলে তার সুযোগ ব্যয় কত, জমিতে টাকা বিনিয়োগ করার পরে তার সুযোগ ব্যয় কত। যখন সে ডিসিশনটা না নিত, সিদ্ধান্তটা যদি তার ঝুলন্ত অবস্থায় থাকতো, তখন এই জায়গায় কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিছে, সে ব্যাংকে টাকা জমা রাখলেন, তার মানে ব্যাংকে টাকা জমা রাখা হয়ে গেছে, তার মানে সে যে ব্যাংকে টাকা জমা রাখছে এটাই ফাইনাল। তো ব্যাংকে টাকা জমা রাখার ফলে সে জমিতে টাকাটা বিনিয়োগ করতে পারে নাই। আর আমরা যেই প্রকল্পটা ছেড়ে দেই, যেই প্রকল্পটা আমরা গ্রহণ করতে পারি না, ওইটাকে আমরা বলি সুযোগ ব্যয়। তাইলে এই সুযোগ ব্যয় এখানে কত পার্সেন্ট? 12%। আমরা শুরুতে আলোচনা করেছিলাম। তাহলে এটার উত্তর হচ্ছে ঘ। উত্তর কি? উত্তর হচ্ছে ঘ। চলে যাব প্রশ্ন নাম্বার 44 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে 1 বছর পর শতকরা 10 টাকা মুনাফায় 100 টাকার ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। ভবিষ্যৎ মূল্য কত হবে? 110 টাকা। এই 1 বছর পর 10 টাকা মুনাফায় 100 টাকার ভবিষ্যৎ মূল্য, তাহলে বর্তমান মূল্য যোগ মুনাফা, বর্তমান মূল্য যোগ মুনাফা। বর্তমান মূল্য হচ্ছে 100 যোগ হচ্ছে মুনাফা 10 সমান সমান 110 টাকা। সমান সমান কত? 110 টাকা। এর পরের প্রশ্নটায় আমরা চলে যাব। এর পরের প্রশ্নটা হচ্ছে আমাদের 45 এবং 46 এর জন্য। 45 এবং 46 এর জন্য কি বলা আছে দেখি। বলা আছে জনাব হাবিব কত টাকা? 3 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখেন। ব্যাংক তাকে বার্ষিক চক্রবৃদ্ধিতে 10% হারে মুনাফা দিবে। কিন্তু তার বন্ধু প্রস্তাব দিয়েছিল ওই টাকা ব্যাংকে জমা রাখলে ওই টাকা, আচ্ছা, কিন্তু তার বন্ধু প্রস্তাব দিয়েছিল ওই টাকা বন্ধুর কাছে জমা রাখলে 6 বছর পরে দ্বিগুণ করে ফেরত দিবে, তাই না? তাহলে হচ্ছে 72 ডিভাইড বাই 6, 72কে আমি যদি 6 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আমার 12% ইন্টারেস্ট, তাই না? তাহলে দেখো তো ভাইয়া, জনাব হাবিব 3 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখেন, ব্যাংক তাকে বছরে 10% সুদ দিবে। কিন্তু তার বন্ধু তারে বলছিল যে তুমি যদি আমার কাছে টাকা জমা রাখো 6 বছর পর আমি তোমার দ্বিগুণ টাকা দিব। আমি দুইটা সুদ কম্পেয়ার করে দেখলাম, দ্বিগুণ হবে এমন শর্তে বন্ধুর কাছে সুদের হার 12%, ব্যাংক তাকে দিচ্ছে কত পার্সেন্ট? 10%। তাহলে বন্ধুর কাছে টাকা জমা রাখাটাই লাভজনক ছিল। হাবিব 2 বছর পর ব্যাংক থেকে কত টাকা পাবে? ওকে, ভালো কথা, কত টাকা পাবে? 2 বছর পরে কত টাকা পাবে? তার মানে আমার এখানে ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। সূত্র কি? পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আচ্ছা, কত টাকা? 3 লাখ টাকা। 1 2 3 4 5 3 লাখ। সূত্রের 1। আই কত? রেট অফ ইন্টারেস্ট 10%, 0.10। মেয়াদ কত বছর? 2 বছর। এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া এখানে তো বলছে বার্ষিক চক্রবৃদ্ধিতে 10%, তাই না? দেখো, বার্ষিক চক্রবৃদ্ধি যেই কথা, সরল সুদ একই কথা। বার্ষিক চক্রবৃদ্ধি যেই কথা, সরল সুদও কি আমার জন্য একই কথা, তাই না? তাহলে 1 2 3 4 5 ইন্টু কত হবে ভাইয়া? 1 যোগ 0.10 টু দি পাওয়ার 2। তাহলে করলে কত আসবে? আসবে হচ্ছে 1.21 ইন্টু 1 2 3 4 5 3 লাখ। 3 লাখ করলে আসবে কত? 3,63,000 টাকা। 3,63,000 টাকা কোথায় আছে? ক নাম্বারে। তাহলে 45-এর উত্তর হচ্ছে ক। 45-এর উত্তর কত? 45-এর উত্তর হচ্ছে ক। বলা আছে উদ্দীপক অনুযায়ী বন্ধুর ক্ষেত্রে সুদের হার, এই বন্ধুর ক্ষেত্রে সুদের হার 9% না, সে যদি বন্ধুর কাছে টাকা জমা রাখতো সে 12% সুদ পাইতো। তাহলে এই কথাটা সত্য না। হাবিবের সুযোগ ব্যয় 12%। হ্যাঁ, সে কি সিদ্ধান্ত নিয়ে নিছে? হ্যাঁ, জমা রাখেন, সে সিদ্ধান্ত নিয়ে নিছে। তাহলে সে ব্যাংকে টাকা জমা রাখার ফলে বন্ধুর কাছে টাকাটা জমা রাখতে পারে নাই। এই বন্ধুর কাছে কি করতে পারে নাই? টাকাটা জমা রাখতে পারে নাই। কেন? সে হচ্ছে ব্যাংকে টাকা জমা রেখে ফেলছে। তাহলে এই ক্ষেত্রে ব্যাংকে টাকা জমা রাখার ফলে তার বন্ধুর কাছ থেকে যে 12% সুদের যে সুবিধা ছিল সেটা তার ত্যাগ করে দিতে হচ্ছে। এবং হাবিবের বিনিয়োগ সিদ্ধান্তটা সঠিক না।
আসলে তো হাবিবের বিনিয়োগ সিদ্ধান্তটা সঠিক হয় নাই, তার কারণ সে 10% সুদ রেখে 12% সুদ রেখে সে বিনিয়োগ করছে 10% সুদের হারে। কেন? শুধুমাত্র বন্ধুর কাছে টাকা জমা রাখতে হবে এই বিশ্বাসে? এই জন্য তার না, তাই না? তার মানে তার বিনিয়োগ সিদ্ধান্তটা সঠিক হয়নি। বন্ধুর ক্ষেত্রে সুদের হার 9%, এই অপশনটা আসলে ভুল, কারণ বন্ধুর ক্ষেত্রে সুদের হার তো 9% ছিল না, বন্ধুর ক্ষেত্রে সুদের হার ছিল 12%। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে আমাদের 2 ও 3। 2 ও 3 কত নম্বরে আছে একটু আমরা দেখি। 2 ও 3, হ্যাঁ 2 ও 3 আছে হচ্ছে আমাদের ঘ নাম্বারে। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। এরপরে আমরা 47 নম্বর প্রশ্ন দেখি কি বলা আছে। বলা আছে বছরের চক্রবৃদ্ধির সংখ্যাকে কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়? আমরা বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করি। অর্থাৎ যদি আমাকে কখনো বলে যে মাসিক চক্রবৃদ্ধি, তার মানে কি বছরে চক্রবৃদ্ধি হয় কয়বার? 12 বার। এই 12 বার এটাকে আসলে আমরা এম দ্বারা প্রকাশ করি, এম দ্বারা প্রকাশ করি। এরপর আমরা চলে আসি 48 নম্বর প্রশ্নে। কোন মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য বের করা যায়? কোন মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য বের করা যায়? দেখো আমাদের অর্থের মূল্য আছেই দুইটা, একটা আছে হচ্ছে বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু, আর একটা হচ্ছে ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য। যদি আমার প্রশ্নে বর্তমান মূল্য দেওয়া থাকে তাহলে তুমি নিশ্চিত থাকো তোমাকে বের করতে হবে ভবিষ্যৎ মূল্য। আবার যদি তোমার প্রশ্নে ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে তাহলে তোমাকে বের করতে হবে কোনটা? বের করতে হবে হচ্ছে বর্তমান মূল্য। তার মানে আমার যদি ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে তাইলে আমি বর্তমান মূল্য বের করব, আবার যদি আমার বর্তমান মূল্য দেওয়া থাকে আমি তখন বের করব কি? ভবিষ্যৎ মূল্য। তাহলে কোন মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য বের করা যায়? আমরা বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারি বা বের করতে পারি। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে 49 ও 50-এর জন্য একটা ছোট্ট একটা উদ্দীপক পড়তে হবে। বলা আছে বার্ষিক 8% মুনাফায়, চক্রবৃদ্ধি মুনাফায় 5 বছরের জন্য জনাব সৌরভ 1000 টাকা সুনামি ব্যাংকে জমা রাখলেন। আচ্ছা, সে যে সুনামি ব্যাংকে টাকাটা জমা রাখলেন কয় বছরের জন্য? 5 বছরের জন্য। কত টাকা জমা রাখছে? জমা রাখছে হচ্ছে সে 1000 টাকা। তাহলে আমি যদি ভবিষ্যৎ মূল্য বের করতে চাই, FB সমান সমান PV ইন্টু 1 প্লাস I টু দি পাওয়ার n। আচ্ছা, যেহেতু বলছে বার্ষিক চক্রবৃদ্ধি তার মানে সরল সুদের অঙ্কই হবে। 1000 1 যোগ সুদের হার কত পার্সেন্ট বলছে? 8%, 0.08, মেয়াদ কত বছর? 5 বছর টু দি পাওয়ার 5। আচ্ছা, এখন যদি আমরা এইটুকু ক্যালকুলেশন করি 1000 ইন্টু 1 যোগ 0.08 পাওয়ার 5 করলে এখানে আসে হচ্ছে 1.46 ইন্টু 1000, তাহলে এই জায়গায় আমার আসে হচ্ছে 1469 টাকা। 1469 টাকা আসবে যদি সে টাকাটা ব্যাংকে জমা রাখে। তাহলে আমাদের প্রশ্নে কি চাইছে আমরা এখনো দেখিনি, আমরা জাস্ট এই অ্যামাউন্টটা বের করে রাখলাম যেহেতু আমাদের এই পাশে চলে আসতে হবে আমাদের। হ্যাঁ, আচ্ছা, এই যে একটা প্রশ্ন পাইছি, আগে আমরা 50 নাম্বারটা সমাধান করে নিই। আচ্ছা, কি বলছে ভাইয়া? মেয়াদ শেষে সুনামি ব্যাংক হতে সৌরভ কত টাকা পাবেন? পাবেন হচ্ছে কি 1469 টাকা পাবেন। এটা আমরা মাত্রই বের করে নিলাম। এরপরে দেখো 49-এ কি বলেছে? রুল 72 অনুযায়ী বিনিয়োগের টাকা দ্বিগুণ হতে কত সময় লাগবে? বিনিয়োগের টাকা দ্বিগুণ হইতে কত সময় লাগবে? এখানে আমার সুদের হার ছিল 8%। তোমাদের মনে আছে কিনা আমি জানি না। সুদের হার কত পার্সেন্ট ছিল? 8% ছিল। সুদের হার কত পার্সেন্ট ছিল ভাইয়া? 8% ছিল, তাই না? তাহলে 8% সুদের হারে আমরা যদি মেয়াদ বের করতে চাই 72 ডিভাইড বাই 8, তাহলে কত হয় ভাইয়া? 72 ডিভাইড বাই 8 সমান সমান 9 বছর। কত? 9 বছর। তাহলে এখানে উত্তর কি? উত্তর হচ্ছে গ। কত? 9 বছর। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 51-তে। 50 কিন্তু আমরা আগেই সমাধান করে ফেলেছি। 51 নাম্বার প্রশ্নে আমাদেরকে বলছে শতকরা 5% হারে বর্তমান মূল্য, শতকরা 10% হারে, শতকরা 10% হারে বর্তমান 500 টাকার 2 বছর পরের
ভবিষ্যৎ মূল্য কত, তার মানে 10% সুদের হারে 500 টাকার 2 বছর পরের ভ্যালু কত ওইটা আমার কাছে জানতে চাইছে, তাই না? তাহলে এইখানে আমাকে কি জানতে চাইছে, ভবিষ্যৎ মূল্য এফবি। এফবি সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এই পিভি সমান সমান কত, পিভি সমান সমান হচ্ছে 500, সূত্রের 1 ডিভাইড বাই আই সমান সমান কত, 10 বছর 0.1, এন সমান সমান 2। ওকে, তাহলে হচ্ছে 500 ইন্টু 1 যোগ 0.10 টু দি পাওয়ার কয় বছর বলছে, 2 বছর 2, তাহলে এখানে আসে হচ্ছে আমার 1.21 ইন্টু 5 করলে আমার আসবে কত, আসবে হচ্ছে 605 টাকা। কত টাকা, 605 টাকা। তাহলে 51 উত্তর কত, 51 উত্তর হচ্ছে গ 605 টাকা। এরপর বলা আছে আসলের উপর প্রত্যেক বছর সুদ গণনা করা হয়। আসলের উপর প্রতি বছর সুদ গণনা করা হয় কোন ক্ষেত্রে, সরল সুদের ক্ষেত্রে। আসলের উপর মানে দেখো আমাদের প্রতিষ্ঠানের সুদের পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। একটা হচ্ছে সরল সুদ আর একটা কি, চক্রবৃদ্ধি সুদ। সরল সুদে শুধুমাত্র আমার আসলের উপরে সুদ দেওয়া হয়, চক্রবৃদ্ধি সুদে আমার সুদ এবং আসল দুইটা মিলাই আমার কি করা হয়, সুদ দেওয়া হয়। তাহলে উত্তর কি, 52 উত্তর হচ্ছে ক। চলে যাব প্রশ্ন নাম্বার 53। 53তে বলা আছে কোন পদ্ধতিতে প্রতি বছর সুদে আসলের উপর সুদ ধার্য করা হয়, মাত্রই বললাম সেটা হচ্ছে চক্রবৃদ্ধি পদ্ধতিতে আমাদের প্রতি বছর সুদে আসলে সুদ ধার্য করা হয়। 54 নম্বর প্রশ্নে আমরা যাব, বলা আছে শতকরা 10% হারে বর্তমানের 100 টাকার 2 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত। ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু এফবি সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। পিভি সমান সমান বর্তমান মূল্য কত, 100 টাকা, সূত্রের 1, তারপরে কি দেওয়া আছে, আই মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 0.10 ডিভাইডেড বাই টু দি পাওয়ার হচ্ছে 10, তাই না, সরি টু দি পাওয়ার হচ্ছে 2, যেহেতু 2 বছর বলছে। তাহলে 100 ইন্টু 1 যোগ 0.10 টু দি পাওয়ার 2 করলে আসবে কত, 1.21, গুণ করে দাও, গুণ 100 করলে আসে কত ভাইয়া, আসবে হচ্ছে বেশি করে ফেলছি, 100 ইন্টু 1.21 করলে আসবে কত, আসবে হচ্ছে 121 করলে আসবে কত, আসবে হচ্ছে 121। তাহলে উত্তর কত, 54 উত্তর হচ্ছে খ। 54 নম্বর প্রশ্নের উত্তর কত, উত্তর হচ্ছে খ। চলে যাব প্রশ্ন নাম্বার 55। দেখি 55তে কি বলেছে। 55 নম্বর প্রশ্নে বলেছে মাজিদ 50,000 টাকা 3 বছরের জন্য বার্ষিক 11% সুদে বিনিয়োগ করলে মেয়াদ শেষে কত টাকা পাবেন। এখানে আমার কি বের করতে হবে ভাইয়া, এফবি বের করতে হবে। এফবি সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আচ্ছা, পিভি সমান সমান কত ভাইয়া, 50,000, 1 2 3 4, সূত্রের 1, রেট অফ ইন্টারেস্ট কত, 0.11, এন মানে কত বছর, 3 বছর। ওকে, 1 2 3 4, তারপর হচ্ছে গুণ 1 যোগ 0.11 পাওয়ার 3, তাহলে এই জায়গায় আসে কত, এখানে আসে হচ্ছে 1.3676, এটারে গুণ করে দাও, গুণ 50,000, তাহলে এখানে আসে হচ্ছে 68,000। ওহো না না না, এখানে 68, ও হ্যাঁ ঠিকই তো আছে, আমি নিচেরটা দেখতেছিলাম বুঝছো, এই 68,381.55। 68,381 উত্তর কত তাহলে ভাইয়া, উত্তর হচ্ছে ক নাম্বারটা। ভাইয়া উত্তর কত, উত্তর হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নটা। 56 নম্বর প্রশ্নে কি বলা আছে, রাজীব ব্যাংকে 100 টাকা জমা দিয়ে, রাজীব ব্যাংকে 100 টাকা জমা দিয়ে কয় বছর পর, 100 টাকা জমা দিয়ে 10% হারে চক্রবৃদ্ধি সুদে 4 বছর পর কত টাকা পাবেন। একই সূত্র, এফবি সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন।
কত 101 যোগ 0.10 টু দি পাওয়ার 4, তাহলে হচ্ছে 100 গুণ 1 যোগ 0.10 টু দি পাওয়ার 4 করলে আমার এখানে আসে কত, আসে হচ্ছে 1.4641 গুণ 100 করলে আসবে হচ্ছে 146.41, 146.41 টাকা। যেহেতু দশমিকের পর আর কিছু নাই, তাহলে আমরা এখানে কি করলাম, খ নাম্বারটা 146 এটাকে উত্তর হিসাবে গ্রহণ করলাম। অ্যাকচুয়ালি উত্তর ছিল 146.41। তো ওই ভাঙতি যেটা আছে ওইটাকে আমরা ছাড় দিয়ে দিলাম আর কি। তাহলে 56 পর্যন্ত আমরা বুঝলাম। 56-র পরে আমরা চলে যাব হচ্ছে 57 নাম্বার প্রশ্নে। দেখি 57 নাম্বার প্রশ্নে কি বলা আছে। বলা আছে জনাব মাহিম বার্ষিক 10% মুনাফায় 5 লক্ষ টাকা এবিসি ব্যাংকে জমা রাখতে চান, এখনো জমা রাখে নাই সে। তার বন্ধু প্রস্তাব ছিল ওই টাকা দিয়ে জমি কিনলে 6 বছরে তার বিনিয়োগকৃত টাকা দ্বিগুণ হবে। তিনি তার বন্ধুর প্রস্তাবটি গ্রহণ করেছেন। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে 6 বছর পরে টাকা দ্বিগুণ হবে মানে 72/6 যদি আমরা করি তাহলে আমাদের এখানে আসে হচ্ছে 12%। তাহলে দেখো ভাইয়া, তিনি যদি ব্যাংকে টাকা জমা রাখেন তাহলে সে সুদ পায় হচ্ছে 6%। যদি সে বন্ধুর পরামর্শে টাকা রাখে তাহলে সে সুদ পায় কত পার্সেন্ট? সুদ পায় হচ্ছে 12%, তাই না? তো বন্ধুরটায় সুদ বেশি, বোঝাই যাচ্ছে, তাই না? আচ্ছা, আমাকে প্রশ্ন বলছে জনাব মাহিম 6 বছর পরে কত টাকা মুনাফা পাবেন। 6 বছর পরে কত টাকা মুনাফা পাবে। মুনাফা বলে না যে 6 বছর পরে কত টাকা পাবে, এটা কিন্তু বলে না। যাই বলুক, আমরা একটু অঙ্কটা করি। 6 বছর পরে যেহেতু বলছে তার মানে ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। এফবি সমান পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আচ্ছা, পিভি সমান কত? 5 লক্ষ। 1 2 3 4 5 লক্ষ 1 যোগ সুদের হার কত পার্সেন্ট? 10%, 0.10। মেয়াদ কত বছর বলছে? মেয়াদ বলছে হচ্ছে 6%, তাহলে 6%। ওকে, 1 2 3 4 5 ইন্টু 1 যোগ 0.10 টু দি পাওয়ার 6। তাহলে এখানে করলে কত আসে? আচ্ছা, এখানে হয় নাই, দাঁড়াও। 1 যোগ 0.10 টু দি পাওয়ার 6। আচ্ছা, এখানে করলে আসে হচ্ছে 1.771 5 6 সামথিং আছে আর কি। ওকে, ইন্টু 1 2 3 4 5 লক্ষ। তাহলে এই জায়গায় আসে কত? আসে হচ্ছে 8 8 5 7 8 0.5। ভাইয়া, আমাকে প্রশ্নে কি জিজ্ঞাসা করছে বলো? আমাকে প্রশ্নে জিজ্ঞাসা করছে যে তিনি 6 বছর পরে কত টাকা মুনাফা পাবে। ভাইয়া, প্রশ্নটা খেয়াল করা লাগবে। 6 বছর পরে কত টাকা পাবে এইটা যদি বলতো তাইলে আমরা উত্তর দিয়ে দিতাম এই যে 8,85,780, এটা আমি বলে দিতে পারতাম। কিন্তু আমাকে বলছে কি 6 বছর পরে কত টাকা মুনাফা পাবে, লাভ হবে কত টাকা, এটা জানতে চাইছে, তাই না? তাইলে আমি 6 বছর পরে পাবো হচ্ছে 8,85,780, কিন্তু আমি বিনিয়োগ করছিলাম 5 লক্ষ টাকা, তাই না? তাইলে আমি 6 বছর পরে টাকা পাবো হচ্ছে 3,85,780 টাকা। 3,85,780 টাকা। তাহলে উত্তর কত ভাইয়া? উত্তর হচ্ছে খ। প্রশ্নটা খেয়াল করা লাগবে। হ্যাঁ, প্রশ্নটা খেয়াল করা লাগবে। বলেছে মুনাফা কত টাকা পাবো। এরপরে আমরা চলে আসি হচ্ছে আমাদের 58 নাম্বার প্রশ্নে। উদ্দীপক অনুযায়ী জমি ক্রয়ের ক্ষেত্রে সুদের হার 9%। না, কথা তো সত্য না এটা। এর বলছে মাহিমের সুযোগ ব্যয় 10%। হ্যাঁ, সুযোগ ব্যয় 10%। কেন? আমরা সুযোগ ব্যয় কাকে বলি? যে আমরা যদি একটি প্রকল্প গ্রহণ করি, একটি প্রকল্প গ্রহণ করার ফলে অন্য আরেকটি প্রকল্প গ্রহণ করতে না পারার যে অক্ষমতা বা ব্যর্থতা, ওইটাকে সুযোগ ব্যয় বলি। তিনি গ্রহণ করছে বন্ধুর পরামর্শে 12% ইন্টারেস্ট রেটে দ্বিগুণ হবে এমন একটা প্রকল্প। তার ছেড়ে দেওয়া লাগছে কি 10% ইন্টারেস্ট রেটটা। তাইলে 2 নম্বরটা হবে। মাহিমের বিনিয়োগ সিদ্ধান্ত সঠিক। হ্যাঁ, তার কারণ তুমি দেখো, সে তার 6 বছর পরে সে বিনিয়োগের থেকে টাকা পাচ্ছে কত? এখানে
8,85,000 আর বন্ধুর পরামর্শে সে পাবে কত 12 লক্ষ টাকা, তাহলে 4 লক্ষ টাকা বেশি পাইতেছে, তাহলে তার ওই সিদ্ধান্তটা যৌক্তিক না? তাহলে 58 উত্তর হচ্ছে 2 ও 3, 2 ও 3। আচ্ছা 2 ও 3 কই আছে ভাই? 2 ও 3 গ নাম্বারে আছে, তাহলে উত্তর হচ্ছে গ। চলে যাই প্রশ্ন নাম্বার 59। জনাব আজাদ একটি বাণিজ্যিক ব্যাংকে 10% চক্রবৃদ্ধি সুদে 10% চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকা জমা রাখেন। 2 বছর পর তার জমাকৃত টাকার পরিমাণ কত হবে? ভাই এই জায়গায় একটু আমরা খেয়াল করি, আমাকে বলছে 2 বছর পর, তার মানে এফবি বের করতে হবে। এফবি সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আচ্ছা এফবি পিভি সমান সমান কত? পিভি সমান সমান 1 2 3 4 4 10,000 টাকা সূত্রের 1, আই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 0.10, এন মানে হচ্ছে বছর, কয় বছর? 10 বছর। আচ্ছা সরি 2 বছর। 10,000 তারপরে হচ্ছে আমরা এই পাশটাকে একটু ক্যালকুলেশন করি। আচ্ছা 10,000 এই পাশটাকে একটু ক্যালকুলেশন করি, 1 যোগ 0.10 টু দি পাওয়ার 2 আসবে হচ্ছে কত? 1.21। 1.21 ইন্টু 10,000 করলে আসবে হচ্ছে 12,100 টাকা। 12,100 টাকা কই আছে? ক নাম্বার। তাহলে আমাদের 59 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ক। 59 নাম্বার প্রশ্নের উত্তর কত? ক। ওকে, এরপর আমরা চলে যাব 59-এর পরে প্রশ্ন নাম্বার 60। এই 59-এর পরে প্রশ্ন নাম্বার কত? প্রশ্ন নাম্বার 60। দেখি 60 নাম্বার প্রশ্নে কি বলা আছে আমাদের এখানে। 60 নাম্বার প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। বলা আছে কোন ক্ষেত্রে সুদ আসল সবচেয়ে বেশি? কোন ক্ষেত্রে সুদ আসল সবচাইতে বেশি হয়? বেশি হয় হচ্ছে চক্রবৃদ্ধি পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? চক্রবৃদ্ধি পদ্ধতিতে সুদ আসল বেশি হয়। সুদের হার 5% হলে বর্তমান মূল্য 50,000 টাকা হলে 5 বছর পরে ভবিষ্যৎ মূল্য কত? তাহলে আমাদের এফবি সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আচ্ছা পিভি সমান সমান কত? 1 2 3 4 50,000 যোগ 1 যোগ সুদের হার কত পার্সেন্ট? 5%, 0.05। এন মানে কত? এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার, কয় বছর? 5 বছর। ওকে 1 2 3 4 50,000 ইন্টু 1 যোগ 0.05 টু দি পাওয়ার 5। আচ্ছা করলে আসে হচ্ছে এখানে 1.27628 ইন্টু কত? 1 2 3 4 50,000 50,000, তাহলে এই জায়গায় আসবে হচ্ছে 63,814। 63,814 63,814 কই আছে? এই যে দেখো ঘ নম্বরে। তাহলে আমাদের উত্তর কত? উত্তর হচ্ছে ঘ। উত্তর কত? উত্তর হচ্ছে ঘ। চলে যাব প্রশ্ন নাম্বার 62-তে। 62 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। 62 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে যে চক্রবৃদ্ধি প্রক্রিয়া হলো অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের একটা প্রক্রিয়া। সুদে আসলের উপর সুদ ধার্যকরণের প্রক্রিয়া অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের একটা পদ্ধতি। না, চক্রবৃদ্ধিকরণে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করা যায় না। অর্থের বর্তমান মূল্য নির্ণয় করতে হয় বাট্টাকরণ পদ্ধতিতে। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1 ও 2। 1 ও 2 কই আছে? ক নাম্বারে। তাহলে উত্তর হচ্ছে ক। 12% সুদে 500 টাকার 1 বছর পরে কত টাকা পাবেন? এটা চাইলে এমনি পার্সেন্টেজেই বের করা যায়, বাট আমরা অঙ্ক করেই বের করব। এফবি সমান সমান পিবি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। পিবি দেওয়া আছে কত? পিবি দেওয়া আছে হচ্ছে 500 টাকা, 1 প্লাস সুদের হার দেওয়া আছে 12%, 0.12 0.12। এন মানে কত বছর? 1 বছর। 1। ওকে 500 ইন্টু 1 প্লাস 0.12 টু দি পাওয়ার 1 দেওয়া যেই কথা, না দেওয়া একই কথা, আসবে 1.10 ইন্টু 500 করলে আসবে কত? আসবে হচ্ছে 560 টাকা। 560 টাকা কই আছে ভাইয়া? খ নাম্বারে। এটার উত্তর খ। বা যেহেতু 1 বছর বলছে, আমরা এই 500 টাকার 12%, 500 টাকার 12%, 500 টাকার 12% আসে কত? 5 12 60, 60 টাকা। তাহলে হচ্ছে 500 আর 60 যোগ করলেও 560 টাকা। এইভাবে উত্তর বের করা যায়। বাট আমি তোমাদেরকে একটা নিয়মে যেহেতু শিখতেছি অঙ্ক, আমরা একই নিয়মে করতেছি। আমি আর তোমাদেরকে অন্য কোনো শর্টকাট বা অন্য কোনো নিয়মের দিকে আর যাচ্ছি না। ওকে 63-র পরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 64। 64 নাম্বার প্রশ্নে বলা আছে জনাব নাফিস 10% মুনাফায় 20,000 টাকা
ব্যাংকে জমা রাখতে চান 3 বছর পরে তিনি কত টাকা পাবেন, তাই না? তাহলে এফবি সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন, তাই না? আচ্ছা, পিভি সমান সমান কত? পিভি সমান সমান হচ্ছে 20,000, 1 2 3 4 20,000। তারপরে কি সূত্রের 1 প্লাস আই হচ্ছে 0.10, এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার 3 বছর, 1 2 3 4 20,000 ইন্টু 1 যোগ 0.10 পাওয়ার 3 করলে আসে কত? 1.331, 1.331 গুণ 1 2 3 4 20,000 করলে কত আসে ভাইয়া? আসে হচ্ছে এখানে 26,620 টাকা, 26,620 টাকা। তাহলে উত্তর কোনটা? উত্তর হচ্ছে আমাদের জন্য খ। এই 64-র উত্তর কত? 64-র উত্তর হচ্ছে খ। চলে যাব প্রশ্ন নাম্বার 65 নাম্বার প্রশ্নে বলেছে বিনিয়োগকারী ভবিষ্যতে অধিক লাভবান হবেন যদি তিনি একই হারে, এই বিনিয়োগকারী ভবিষ্যতে অধিক পরিমাণে লাভবান হবেন। বিনিয়োগকারী কি হবে ভাইয়া? বিনিয়োগকারী ভবিষ্যতে অধিক পরিমাণে লাভবান হবে যদি তিনি একই হারে মাসিক চক্রবৃদ্ধিতে টাকা জমা রাখেন। ভাইয়া দেখো, আমি যদি টাকা জমা রাখতে চাই, আমার জন্য সবচাইতে প্রফিটেবল হচ্ছে চক্রবৃদ্ধি। এই চক্রবৃদ্ধির মধ্যে আমার অনেকগুলো চক্রবৃদ্ধি আছে, মাসিক চক্রবৃদ্ধি, দ্বিমাসিক, ত্রৈমাসিক, অনেকগুলো চক্রবৃদ্ধি আছে। এর মধ্যে মাসিক চক্রবৃদ্ধি হচ্ছে আমার জন্য সবচাইতে লাভজনক। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে গ। 65-র উত্তর কত? 65-র উত্তর হচ্ছে গ। চলে যাব প্রশ্ন নাম্বার 66-তে কি বলা আছে দেখি। বলা আছে চক্রবৃদ্ধি সুদ প্রদান করা হয় কিসের উপর? চক্রবৃদ্ধি সুদ প্রদান করা হয় সুদ আসলের উপরে, অর্থাৎ সুদ এবং আসল দুইটা মিলাইয়ে আমাদের কি করা হয়? চক্রবৃদ্ধি সুদ প্রদান করা হয়। সুদ এবং আসল দুইটা মিলাইয়ে আমাদের কি করা হয়? চক্রবৃদ্ধি সুদ প্রদান করা হয়। এরপর দেখো 67-তে কি বলছে? সুদের হার 10% হলে 500 টাকার 1 বছর পরে মুনাফা কত, মানে ভবিষ্যৎ মূল্য কত? এটার উত্তর হচ্ছে 550 টাকা। আচ্ছা, খেয়াল করে দেখো এটার উত্তর 550 কিভাবে হয়। আমরা যদি শর্টকাটে বের করতে চাই, 500 টাকা 10% হচ্ছে 50 টাকা, তাহলে 500 টাকা যোগ 50 টাকা সমান সমান 550 টাকা। আর আমরা যদি একদম নিয়মতান্ত্রিক ভাবে করি, তাহলে হচ্ছে এফভি সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার 1। ওকে, তাহলে আমাদের পিভি কত? পিভি হচ্ছে 500 ইন্টু 1 যোগ 0.10 ডিভাইড বাই হচ্ছে আমাদের এখানে কত? 1। আচ্ছা, তাহলে দেখবা এখানে চলে আসে 550 টাকা। তাহলে উত্তর কত ভাইয়া? উত্তর হচ্ছে ঘ। চলে যাব আমরা 68 নাম্বার প্রশ্নে। সুদ আসলের উপর যে সুদ প্রদান করা হয় তাকে কি বলে? সুদ আসলের উপরে যে সুদ প্রদান করা হয় তাকে কি বলে? তাকে বলে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাকে কি বলে ভাইয়া? তাকে বলে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। চলে যাব প্রশ্ন নাম্বার 69-এ কি বলা আছে? বলা আছে প্রত্যেক বছর আসলের উপর সুদ গণনা করা হয় নিচের কোনটিতে, বা শুধুমাত্র আসলের উপরে সুদ গণনা করা হয় কোন সুদে? সরল সুদের ক্ষেত্রে। কোন সুদের ক্ষেত্রে? সরল সুদের ক্ষেত্রে। ভবিষ্যৎ মূল্য নির্ধারণের জন্য নিচের কোন প্রক্রিয়াটি ব্যবহার করতে হবে? ভবিষ্যৎ মূল্য নির্ধারণের জন্য আমাকে ব্যবহার করতে হয় চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে খ। চলে যাব এর পরের প্রশ্নে, প্রশ্ন নাম্বার 71 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে নাফিজা বর্তমানে 1000 টাকা 2 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান, সুদের হার 10%। মেয়াদ শেষে নাফিসা কত টাকা পাবেন? নাফিসা টাকা পাবেন হচ্ছে এফভি সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। পিভি সমান সমান দেওয়া আছে 1000 টাকা, সূত্রের 1, সুদের হার হচ্ছে 0.10, মেয়াদ হচ্ছে কত? 2 বছর। তাহলে 1000 ইন্টু 1 প্লাস 0.10 টু দি পাওয়ার 2, তাহলে এখানে আসে হচ্ছে 1.12 ইন্টু 1000, তাহলে আসে হচ্ছে
1210 টাকা। কত টাকা ভাইয়া? 1210 টাকা। সিম্পলি আমরা ভবিষ্যৎ মূল্য যেভাবে বের করি ওইভাবে সূত্রটা করে আমরা মান বসায় দিব, আমাদের রেজাল্টটা চলে আসবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে এরপরে আমরা চলে যাব 71 নাম্বার প্রশ্নের পরে। দেখি কি বলা আছে। 71 নাম্বার প্রশ্নের পরে আমাদের দেওয়া আছে হচ্ছে প্রশ্ন নাম্বার 72 এবং 73-এর জন্য একটা উদ্দীপক পড়বো আমরা। একটা উদ্দীপক পড়বো, দেখি উদ্দীপকে আমাদের কি বলা আছে। বলা আছে মুক্তা 12,000 টাকা 5 বছরের জন্য 12,000 টাকা 5 বছরের জন্য 10% চক্রবৃদ্ধি সুদে একটি প্রকল্পে বিনিয়োগ করেন। 5 বছর পরে যে টাকা পান তা 12 বছরের জন্য 15% চক্রবৃদ্ধিতে আরেকটি প্রকল্পে বিনিয়োগ করেন। ঘটনা কি ঘটছে দেখো। প্রথমত আমি কি করি, প্রথমত আমি বলতে মুক্তা মানে মুক্তা কি করে, মুক্তা হচ্ছে 12,000 টাকা 5 বছরের জন্য 10% সুদের হারে জমা রাখে, তাই না? তাহলে আমরা এখানে FB সমান PV ইন্টু 1 প্লাস I টু দি পাওয়ার n, এটা যদি আমরা করি তাহলে হচ্ছে 12,000 ইন্টু 1 যোগ সুদের হার কত পার্সেন্ট? 0.10, মেয়াদ কত বছর? 5 বছর। 1 2 3 4 3 12,000 গুণ 1 যোগ 0.10 টু দি পাওয়ার 5 করলে এখানে আসে হচ্ছে 1.61051, যাই হোক গুণ 12। তাহলে এখানে আসবে হচ্ছে আমার এখানে গুণ 12,000, 12 না, 1 2 3 4 3 12,000 1.6105। ওকে, তাহলে এখানে আসে হচ্ছে 19,326। এই 19,326 টাকা সে পাবে 5 বছর পরে। কয় বছর পরে ভাইয়া? 19,326 টাকা তিনি পাবেন হচ্ছে 5 বছর পরে। তাহলে মুক্তা 5 বছর পরে কত টাকা পাবে? 19,326 টাকা। এরপর আমাকে বলছে 17 বছর পরে মুক্তা সর্বমোট কত টাকা পাবেন, তাই না? এন্ড 17 বছর তো আমি একসাথে কাউন্ট করতে পারবো না, কারণ ইন্টারেস্ট রেটটা ভিন্ন, তাই না? ইন্টারেস্ট রেটটা এখানে ভিন্ন, একটাই 5%, একটাই 15%, একটাই 10% আর একটাই 15%। এই কারণে আমাকে যেইভাবে বলছে আমি আগে প্রথম 5 বছরেরটা বের করছি, আমি, তাই না? প্রথম 5 বছর 10% সুদে সে পাইছে কত? 19,326 টাকা। কত? 19,326 টাকা সে পাইছে। ওকে, ভালো কথা। এখন আমরা পরবর্তী 12 বছরের জন্য যদি আবার করি, সূত্র কিন্তু একই থাকবে। FB সমান কালারটা একটু চেঞ্জ করে নেই। এখন সূত্র কি হয়ে যাবে? এখন সূত্র হবে FB সমান PV ইন্টু 1 প্লাস I টু দি পাওয়ার n। আচ্ছা, PV সমান এখন কত? PV হচ্ছে এখন 19,326 টাকা। সূত্রের 1, সুদের হার কত পার্সেন্ট? সুদের হার হচ্ছে এখানে 15%। 0.15 টু দি পাওয়ার n, n হচ্ছে কত বছর? 12 বছর। তাহলে এখানে 12। সূত্রের মধ্যে মান বসাই। 19,326 গুণ 1 যোগ 0.15 টু দি পাওয়ার 12 করলে এখানে কত আসবে? আসবে হচ্ছে 5.350250 XYZ এরকম অনেকগুলো অ্যামাউন্ট আসবে। 19,326 গুণ করব 19,326 করলে এখানে আসবে হচ্ছে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। তাহলে আসবে হচ্ছে 1,03,398 টাকা। 1,03,398 টাকা, তাই না? আচ্ছা, 1,03,398, এটা সবচেয়ে কাছাকাছি আছে হচ্ছে এই যে 1,03,400 টাকা। 2 টাকা একটু এদিক সেদিক হইতে পারে আমাদের দশমিকের একটা ভ্যারিয়েশনের কারণে, বাট যেহেতু সবচাইতে কাছাকাছি এটাই আছে, 2 টাকার জন্য তার আমাদের পরীক্ষা দেখে পিটাবে না, তাই না? তাহলে উত্তরটা কি ভাইয়া? উত্তরটা হচ্ছে কিন্তু ঘ। খুবই সুন্দর একটা প্রশ্ন, আমার কাছে ভালো লাগছে যে প্রথম 5 বছর আমি জমা রাখছি, এরপরে আবার 15 বছরের জন্য জমা রাখছি। হ্যাঁ, প্রথমে 5 বছরের জন্য, প্রথমে 5 বছরের জন্য, তারপরে আবার 17 বছরের 12 বছরের জন্য জমা রাখছি। মোট 17 বছর পরে তাহলে সে কত টাকা পাচ্ছে ভাইয়া? 17 বছর পরে সে টাকা পাচ্ছে হচ্ছে 1,03,400 টাকা।
ওকে, তাহলে এই পর্যন্ত আমরা বুঝে গেলাম। এর পরের প্রশ্নে আমরা চলে যাব। এরপরে হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 74 নাম্বার প্রশ্নে বলেছে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ে প্রয়োজন। ভবিষ্যৎ মূল্য নির্ণয়ে প্রয়োজন। আমরা যদি ভবিষ্যৎ মূল্য বের করতে চাই, দেখো ভবিষ্যৎ মূল্যের সূত্রটা কি? এফবি সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এগুলোর কোনটার মানে কি? পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, বা বাংলায় যেটাকে আমরা বলি বর্তমান মূল্য, তাই না? আই সূত্রের 1 মানে তো 1, আই মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার বা বছর অথবা মেয়াদ, বছর অথবা মেয়াদ। তাহলে দেখো সবগুলোই কিন্তু আমার লাগতেছে, তাহলে সূত্র হচ্ছে 1 2 3, এটাই হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ ঘ নাম্বারটা আমাদের উত্তর, তাই না? তাহলে ভাই খেয়াল করে দেখো আমরা কিন্তু টাইপ 2 এটা আমরা খুবই চমৎকারভাবে অনেক সময় নিয়ে অনেক বিস্তারিত আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে এই টাইপ 3 বর্তমান মূল্য ও বার্ষিক বাট্টাকরণ এই জায়গা থেকে আমরা আলোচনাটা শুরু করব। তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত টাইপ 2 এর ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো, তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। ইনশাল্লাহ তোমাদের সাথে আমার টাইপ 3 এর ক্লাসে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।